হায় খোদা, আজ নিশীথে একটি স্বপ্ন দেখেছি। কে যেন আকাশের দ্বার খুলে ডেকে বলছে, ওরে তুমি শীর্ঘই স্বর্গধামে চলে এসো। আমার মনে হয় নিত্য দিনের নিকটবর্তী। আমি এখন কি করব? আমার একমাত্র পুত্র অবুধ শিশু কামাল আর এই রূপনগর সিংহাসন আমি কার হাতে অর্পণ করে যাব? যাও প্রহরী, উজির উমর খান, কালাম হুস্তাবানো ও শিশু কামালকে রাজ দরবারে পাঠিয়ে দাও। আজ নিশীথে আমি একটি স্বপ্ন দেখেছি। কে যেন আমায় ডেকে ডেকে বলছে, তুমি শীর্ঘই স্বর্গধামে চলে এসো। উজির সাহেব, আমার মনে হয় আমি আর বাঁচবো না। আমার একমাত্র পরিতার টুকরো নয়নের মণি অবধ শিশু কামাল আর এই রূপনগরের সিংহাসন রেখে গেলাম আমি আপনার হাতে। আমার রূপনগরের হিন্দু মুসলমান গরিব দুঃখী প্রজাদেরকে আপনার পুত্র সমতুল্য চিহ্ন করবে। তাদের সুখে আপনাদের সুখ, তাদের দুঃখে যে আপনাদের দুঃখ। যে আর ধৈর্য ধরতে পারছি না, এই অল্প বয়সে খেদনা বেগম, এই দুনিয়া থেকে সবাই একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে। আমি তো ভাবতে পারিনি বেগম, এই অকাল অল্প বয়সে অকাল মৃত্যু আমাকে হাত ছাড়িয়ে দিলে। এসো এসো বাবাকে, তুমি আমার পক্ষে এসো। আমায় একা ফেলে চলে যাবেন? কালী বাবা কামাল, শুধু আমার মনে এই দুঃখ রইল, আমি তোকে নিজ হাতে মানুষ করে রাজমুকুট তোর মাথায় পরিয়ে দিতে পারলাম না। বসো বাবা, এই সিংহাসনে বিপদ থেকে দেখে যায় আমার কামালের সিংহাসনে কেমন দেখা যাচ্ছে। আজ থেকে রূপনগরের সিংহাসন দিয়ে যাই তোমার হাতে। কামান উপযুক্ত তুমি রাজ্য পরিচালনা করবে। সেজন্য কোনো চিন্তা করবেন না। আপনার কাছে রইল আমার শেষ অনুরোধ, সবসময় তাদের পাশে পাশে থাকবেন। আর আমি যদি কোনোদিন অন্যায় করে থাকি, কোনো অন্যায়
বেগম, আমার সময় ফুরিয়ে আসছে। বিদায়, বিদায় কামাল, বিদায় বেগম। কথা বলো জাহাপনা, কথা বলো। কাঁদিস নে বাবা কামাল। কেঁদো না বাবা কামাল, কেঁদে আর কি হবে? তোমার পিতা যে আর কোনোদিন ফিরে আসবে না। মা, মা গো, সত্যি পিতা আমাকে ফেলে চলে গেছে। ফিরে পাবো না। আর পিতাকে আমি ফেলে পাবো না। না না বাবা না, তোমার পিতা আর কোনোদিন ফিরে আসবে না। এসো এসো বাবা, তুমি আমার কাছে এসো। বাবু, আমি কার স্কুলে যাব? কাকে পিতা বলে ডাকবো? বলো বলো মা। কেঁদো না কামাল, কাঁদবেন না বেগম সাহেবা। যা হওয়ার তা হয়ে গেছে। এখন চলো আমরা জাহাপনার মৃতদেহ নিয়ে সৎ কাজ করিতে। সেনাপতি জাফর আলী খান, রূপনগরের নবাবের পুত্র রূপনগরে নবাবের মৃত্যুর পর থেকে বেগম হোসনা বানু করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলেই আমরা এই সিংহাসন দখল করতে পারি। এই সুযোগ বেগম হোসনা বানু এমন শিশু কামালকে হত্যা করলে আমাদের পথ হবে একেবারে পরিষ্কার। তখন আমি হব নবাব আর তুমি হবে প্রধান উজির। হতে পারে উজির সাহেব। ইব্রাহিম, জাফর ইব্রাহিম, বাধা দিতে নয় সেনাপতি সাহেব, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গিয়েছেন সেই অতীতের কথা। মনে করে দেখুন, একদিন আপনার পুত্র পরিবার খেতে পারছে না, সুতরাং জ্বালায় ছটফট করছে। আর আপনি দুহাত মেলে রাস্তায় রাস্তায় ঘুরে ফিরছিলেন দুটো অন্যের জন্য। সেদিন নবাবের কাছে দয়া করে রাস্তা থেকে ঘুরিয়েছে। সেনাপতি পদে বহাল করে হাত দিয়েছিল এই নবাব মহলে। আর নবাবের মৃত্যু হতে না হতে আপনারা আর সেই পুত্রকে করতে চান হত্যা। আমি যাচ্ছি, কিন্তু মনে রাখবেন এই নবাব এই নবাব মহলে কেউ যদি প্রতিবাদ করবো না থাকে, এই আমি চোখ করে বসে থাকবো না। জীবন দিয়ে হলেও আমি তাদেরকে বাঁচাবো। স্বামী আমাকে
পালিয়ে যান। কেন, কি হয়েছে? বুঝি আর সেনাপতি জাফর আলী খাঁ আপনাদেরকে হত্যা করবে। আমাদের হত্যা করে ওদের কি লাভ? লাভ অনেক। উজির সাহেব হবেন এই রূপনগরের নবাব, আর জাফর আলী খাঁ হবে প্রধান উজির। চলুন, শীঘ্রই চলুন, ওরা এসে পড়বে। না, না ইব্রাহিম, ওই শয়তানের ভয়ে স্বামী বঞ্চিত ভিটা মাটি ধুয়ে আমি চোরের মতো পালিয়ে যাব না, পালিয়ে যাব না। আপনি কি তাহলে যাবেন না? না, আপনি এই রূপনগরের সেই সম্পর্কটুকু নষ্ট করে দিতে চান? না না না, আমি তা হতে দেব না। কামালকে বাঁচিয়ে রাখতে হবে। ওই জালেম শয়তানদের বিরুদ্ধে একদিন আমাদের রুখে দাঁড়াতে হবে, ভেঙে দিতে হবে ওদের পেশাব। এসো এসো ভাই কামাল, আমি তোমাকে উঠতে দেব না। তোমাকে নিয়ে ইব্রাহিম, কথা শোনো ইব্রাহিম, কথা শোনো। না না, বেগম সাহেবা, আমি আপনার কোনো কথাই শুনবো না। এই বেগম সাহেবা, তুমি আমার কামালকে নিয়ে যাও না হত্যা হত্যা, নির্মম হত্যা, শিশু কামালকে হত্যা, বেগম হোসনে ভানুকে হত্যা, সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি যেখানেই থাকো না কেন, সেখানে তোমার জীবন ছিনিমিনি খেলা স্বর্গ করতে থেকে। হবে না, হবে না, হবে না জাফর আলী খাঁ। সাহেব, আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। পালিয়ে গেল বলে। হ্যাঁ, শিশুপুত্র কামালকে নিয়ে ইব্রাহিম পালিয়ে গেছে। পালিয়ে গেল? আশ্চর্য! আমি যে ভাবতেও পারছি না, শত শত মহারা থাকতেও বেঈমান ইব্রাহিম কামালকে নিয়ে পালিয়ে গেল। আমিও তাই ভাবছি জাফর আলী খাঁ। কোন হয়ে গেল জাফর আলী খাঁ? শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করার আগে ইব্রাহিমকে বন্দী করা আমাদের উচিত ছিল। আপনি নিশ্চিত থাকুন, এই বেঈমান বুদ্ধি যেমন করে হোক খোঁজা করে তাকে আমি করব আপনার সামনে নির্মম হত্যা। তাই করতে হবে জাফর আলী খাঁ। যতক্ষণ পর্যন্ত ওই দুইজনকে হত্যা করতে না পারি, ততক্ষণ আমার প্রাণে শান্তি নেই, শান্তি নেই। হায় খোদা, আমার এই সংসারে পুত্র কন্যা কিছুই নেই। একা একা একটি জীবন আমি কেমন করে কাটিয়ে যাব? হায় খোদা, তুমি তুমি আমায় একটি উপায় করে দাও। খোদা, তুমি আমায় একটি উপায় করে দাও। কদমালি, বাড়িতে আসো। কদমালি, কে কে আমাকে এই নিশি রাত্রে ডাকছেন? আমি ইব্রাহিম। ইব্রাহিম, আসুন। এই নিশি রাত্রে গরিবের বাড়ি কেন এসেছি জানো? এই ছেলেটিকে তোমায় দান করো। তুমি তাকে যত্ন করে মানুষ করো, সে চিরদিন তোমারই থাকবে। আপনি আপনি আমাকে ছেলে দান করবেন, এ যে আমার পরম সৌভাগ্য। হ্যাঁ হ্যাঁ, এসো ভাই, নাও। কিন্তু ভাই, তার পরিচয় গোপন রাখবে। এই ছেলেকে
আমাকে তোমার ছেলে বলে পরিচয় দেবে। ভাইয়া আমার ফেলে যাবে তুমি আমাকে ফেলে যাবে? সেজন্য দুঃখ করিস নে, আমি এসে তোকে দেখে যাব। এসো বাবা, আমার কোলে এসো আমার কুলে এসো। চলো। কিসের যে কি হয়ে গেল জাফর আলী খাঁ, আমি ভাবতেও পারি না। সেজন্য আপনি কোনো চিন্তা করবেন না ওদের সাহেব। যেমন করে হোক ওই শয়তান দুটিকে খুঁজে ধরে এনে আপনার সর্বক্ষে আমি হত্যা করব। যে চলে গেছে তাকে শক্ত চেষ্টা করে আর ধরতে পারবে না। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, আপনাদের কাছে ওই ফেল চাইছি। তার অর্থ খোদা আল্লাহর ভাগ্যে মৃত্যু লেখেনি, তোমরা শত চেষ্টা করেও তাকে মারতে পারবে না। তাই তো শিশু কামাল জল্লাদের হাত থেকে আজ চিরমুক্ত। আপনি কি বলতে চান আমরা শিশু কামালকে হত্যার ষড়যন্ত্র করেছি? নয়তো কি? যদি ইব্রাহিম সাহায্য যদি ইব্রাহিম এসে আমাকে সাহায্য না করত, এতক্ষণ হয়তো আমার শিশু কামালকে ওই মৃত্যুর কোলে ঠেলে পড়তে হতো। বেগম সাহেবা, চুপ করো সন্তান। আপনাকে আমি হারে হারে চিনে ফেলেছি। আমি ভাবছি তাই আমি ভাবছি এই শয়তানি শাস্তি কি করে দিতে হয়। বেগম হক সাহেবা হয়তো জানেন না যে আপনার জীবন মরণ এখন আমাদের হাতে। এই নবমহল সবাইকে অর্থের বিনিময়ে হাত করে ফেলেছি। যদি আপনার ভাইকে সুপ্রসন্ন রাখতে চান, আমাদের অনুগত ভাবে আপনাকে নবমহলে থাকতে হবে। আর যদি মেনে না চলেন, তাহলে আপনার স্থান হবে অন্ধকার কারাগারে। আমাকে মৃত্যুর ভক্ত কর্মচারী হয়ে আমাকে করতে চাও বন্দি? এই, কে আছিস? কেউ নেই। কেউ নেই আপনার ডাকে সাড়া দিতে। প্রহরী প্রহরী! আদেশ করুন হুজুর বন্দি করে বেগম সাহেবাকে। বন্দি করে নিয়ে যাও। তাকে বন্দি করে দিয়ে দাও ওই অন্ধকারে কারাকক্ষে। বেগম সাহেবকে বন্দি করবো আমি? কোনো কথা না। ওহ খোদা, এ কি লিখেছিলে তুমি আমার ভাগ্যে? ছাড়ো
ভালো করে বল। কে? আসুন, বসুন। কেন এসেছেন? আমি এসেছি আমার ছেলেকে ভর্তি করাতে। বেশ ভালো কথা। ভর্তি ফিস ও মাসিক বেতন দেন। ভর্তি ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, মোট 50 টাকা দিলেই হবে। আমার কাছে এখন টাকা নেই, আপনাকে আমি পরে দিয়ে দেবো। না হবে না, এখানে বাকির কোনো কারবার নেই। টাকা ছাড়া আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করতে পারবো না। আমার ছেলেটিকে আপনি দয়া করুন। না হবে না, বিয়ের পয়সায় এখানে লেখাপড়া হবে না। টাকা ছাড়া স্কুলে আমি ভর্তি করতে পারবো না। আপনারা বেরিয়ে যান। সালাম জানাইলাম মাস্টার গো, ও মাস্টার তোমাকে টাকা ছাড়া স্কুলে ভর্তি করতে পারবো না। তোমরা চলে যাও। আমি যে তুমি যতই অনুরোধ করো না কেন, টাকা ছাড়া তোমাকে আমার স্কুলে ভর্তি করতে পারবো না। আমার কাকু, আমরা যে করি তাই টাকা পয়সা দিতে পারবো না বলে মাস্টার তোকে স্কুলে ভর্তি করবে না। কেন পিতা? আমরা গরিব বলে আমাদেরকে মাস্টার স্কুলে ভর্তি করবে না কেন? কেন পিতা? গরিবের কি লেখাপড়া করতে মন চায় না? না, গরিবদের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন হয় না। ওই মাঠে গিয়ে কাজ করো, আজকে এরপরে ভাত খাও। তোমরা বেরিয়ে যাও এখান থেকে। দাঁড়াও যুবক, ছাড়। আপনি তো আমাদেরকে শিখিয়েছিলেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তাহলে আজকে কেন এই যুবকের বেলায় সেটা উল্টো হবে? আপনি আপনি এই যুবকটিকে স্কুলে ভর্তি করে নিন ছাড়। ওর মাসিক বেতন আর ভর্তি ফি যা আসে সেটা আমি আপনাকে দিয়ে দেবো। তুমি বুঝবে না রেখা, গরিবের লেখাপড়া হয় না। তার কারণ রীতিমতো
পারে না। প্রত্যেক মাসের বেতন এবং প্রত্যেক মাসের ভর্তি ফিস আমি আপনাকে দিয়ে দেবো স্যার। আপনাকে এই নিয়ে কিছু ভাবতে হবে না। আচ্ছা, বেশ ভালো কথা। আচ্ছা যুবক, তোমার নাম কি? তোমার পিতার নাম কি? আমার নাম কাজল আর আমার পিতার নাম হচ্ছে কদম আলী শাসা। তুমি আমার ছেলেকে স্কুলে ভর্তি করেছো, আমি তোমাকে আশীর্বাদ করি। তুমি দীর্ঘজীবী হও মা, তুমি দীর্ঘজীবী হও। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামী কাল থেকে রীতিমতো স্কুলে আসবে। কেমন? যাও, আজকের মতো তোমাদের সকলের ছুটি। আসবো স্যার। হ্যালো, আমরা কোনো আমি হলাম বিশাল এই রূপনগরের রাজা। আমার হুকুমে সমস্ত লোক উঠা বসা করে, কিন্তু আমার পথের কাঠা সেই ইব্রাহিম ও শিশু কামালকে যতক্ষণ পর্যন্ত হত্যা করতে না পারি, ততক্ষণ আমার প্রাণে শান্তি নেই। পিতা, 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 আপনি এখানে? আর আমি আপনাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। পিতা, আমাকে কেন খুঁজছো মা রেখা? পিতা, তাহলে কি তুমি স্কুলে যাওনি? হ্যাঁ পিতা, আমার শরীরটা বিশেষ ভালো লাগছে না। আমি একটু ফুলবাগানে বেড়াতে যাব। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন। এই সাত সকালে তুমি ফুল বাগানে বেড়াতে যাবে কেন মা রেখা? সকাল বেলা ফুলবাগানে ও পিতা তোরে নানার দুলো, ও পিতা তোরে নানার দুলো। ঠিক আছে মা রেখা, তুমি শীঘ্রই ফিরে এসো। এবার আমি ফুল বাগানে যাব, ইচ্ছে মতো ফুল তুলবো এবং মালা গাঁথবো, তারপরে প্রাসাদে ফিরবো। কতক্ষণ ধরে অপেক্ষা করছি, এখনো তো আমার বন্ধু কাজল এলো না। তাহলে কি সে আজ স্কুলে আসবে না?
সুখ হবে ওই একটু বেশটা কমায় দিয়ে দাও তো সোনাকির হওয়া আমার নিজেকে কার্টুন কার্টুন মনে হচ্ছে হ্যালো হ্যালো বেশ কমাও ইকো কমাও হ্যালো হ্যালো রিভাব কমাও হ্যালো লোটা বাড়ায় রাখো খালি হ্যালো 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 চোখে থাক আর হাত দিও না ও মাল্লা পহরা হাবো খেলবে না তোমার চোখে কি নেওয়া হয়েছে তুমি কি আমাকে দেখতে পাচ্ছ না তুমি কি আমাকে মদন পেয়েছো আরে যা শালা এই কাকে ধরতে গিয়ে কাকে ধরে ফেলেছি কাকে ধরতে এসে কাকে ধরতে ফেলেছি তুমি না তুমি ভারী দুষ্ট হয়ে পড়েছো এখন যদি কেউ দেখে আমার কি হতো আমার কি হতো তোমার কি হতো তা আমি কি জানি আমার তো চোখ বাঁধাই ছিল আমার তো চোখ বাঁধাই ছিল তোমার বিশ্বাস করো রেখা চোখ বেঁধে দিয়ে বললো এটা আমার ধরতো আমি এসে তোমাকে ধরে ফেলেছি তুমি মতনের একটি আপন মদনের মতো তুমি আমার অতি আপনজন তোমার আপনজন হতে আমার বইয়েই গেছে
আজ থেকে তুমি জানো আমার কি আজ থেকে তুমি আমার এই দুই নয়নের কাছে আর আজ থেকে তুমি আমার হৃদয়ের লেখা সত্যি বলছো হ্যাঁ বন্ধু সত্যি 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 তুমি আরো কাছে আসিয়া বেলা অনেক সময় হয়েছে, এবার চলে বাকি চলে যায়। ঠিক আছে, তাই চলো। তুমি আরো কাছে আসি জাফর আলী খাঁ
আমি বলবো না, আমি বলতে পারবো না। এখানে রেখে দাও জহরলিখা। আমার আগামীকাল শুরু করবে প্রহরী। নিয়ে যাও বন্দিনীকে। চলে আসুন বেগম সাহেবা। জনাব জহরলিখা। বলো খোদা, ভিখারি নয়, তাদের প্রাণে কি প্রেম ভালোবাসা থাকতে নেই? বলো বলো খোদা, তুমি বলো। নারে কাজল, গরিবের প্রাণে ভালোবাসা থাকাটাও যে অপরাধ। পিতা, আরে বাবা, আমরা যে গরিব, ওই গরিবের সাথে মিশাও যে আমাদের অপরাধ। তাই তাই তোকে কতবার বারণ করেছি, ওই রেখার সাথে তুই মিশতে যাসনি, কিন্তু আমার কথা তুই কিছুতেই শুনলে না। যদি আমার কথা শুনতি, তাহলে তোকে আজ এত আঘাত পেতে হতো না। বুঝি সবই বুঝি পিতা, শুনুন, শুধু এতটুকু বুঝি আগে, ওই খোদার সৃষ্টি মানুষ বন্ধু হয় কেন? যা বাবা, ঘরে যা, আর কোনদিন ওই বড় লোকদের সাথে মিশতে যাসনি। তাহলে যে তোর অপরাধে আমাকেও তার শাস্তি ভোগ করতে হবে। না পিতা না, শাস্তি যা পেতে হয় আমি মাথা পেতে দেব। তবু আপনাকে আমি কোনদিন বিপদের মুখে ফেলে দেব না পিতা। কোনদিন দেব না পিতা, কোনদিন না। এখনো ছেলেটি সবকিছু বুঝতে শিখেনি। যদি শিখত, তাহলে এত আঘাত পেত না, এত আঘাত পেত না। একই আজ আমার প্রাণবন্ধু স্কুলে দেখছে আসেনি, তাহলে কি সে আমার উপরে রাগ করেছে? জাফর কাকা তাকে যেভাবে মারলো, সেই মার খেয়ে হয়তো সে আমার উপরে রাগ করেছে। আমি দেখি তাকে আমি ডেকে আনতে পারি কিনা। কোথায় হিরো হিরো
আমি এক মুক্ত থাকতে পারি না রেখা, 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 ওই গাছটা নিচে আমরা টুকতে থাকি। তাই চলো বন্ধু। ওর কোনো দোষ নেই কাকা। দোষ নেই? আমি তাকে চাবুক মেরে ওকে আপনি মারবেন না কাকা, ওকে আপনি মারবেন না। আমি আপনার দুটি পায়ে পড়ে বলছি কাকা, ওকে আর মারবেন না, ও যে মরে যাবে কাকা। তোমার অনুরোধে ওকে আমি ক্ষমা করে দিলাম।